বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা আপনিও বিবেচনা করছেন, আমরাও বিবেচনা করছি। অতএব সবচেয়ে বড় কথা হলো, আমাদের সবচেয়ে বড় দাবি হলো বিচার বিভাগের যে বৈষম্যের কথা বলেছিলাম, দেখেন বিচার বিভাগের জন্য সবচেয়ে প্রধান বিষয় ছিল যে জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে হয় আপনাকে ওই যে সেক্রেটারিয়েট, সচিবালয় প্রধান বিচারপতির অধীনে আনতে হবে। তখন আর ওই বিচারপতির আইন উপদেষ্টা, আইনমন্ত্রীর টার্গেটে থাকবে না যে জামিন দিলে কি হয় না হয়। প্রধান বিচারপতির অধীনে যখন এই আপনার সচিবালয় চলে আসবে তখন বিচারকরা লোয়ার কোর্টে স্বাধীনভাবে বিচার করতে পারবে। আজকে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যারা গ্রেপ্তার হতো, আমরা এখানে বলে দিতাম গ্রেপ্তার হলে রাতে 7 দিন রিমান্ড, 3 দিন রিমান্ড, এটা নাগরিকরা বলে দিত, রিক্সাওয়ালা বলে দিত কয়দিন রিমান্ড হবে। আজকে কি পরিবর্তন হয়েছে? আজকে আপনি যখন 10 দিন রিমান্ড চান, 10 দিন রিমান্ড আপনারা কতদিন থেকে চলে আসছেন, এখন 10 দিন চাইলে 7 দিন দিচ্ছেন। একজন প্রধান বিচারপতিকে আপনি 7 দিন রিমান্ড দিয়ে দিলেন। তা আপনি এর চেয়ে বিচার বিভাগের দুরবস্থার চেয়ে কি বলবেন আপনি? আজকে এই যে 7 দিন রিমান্ড দিলেন, এই 7 দিন রিমান্ডের মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রধান বিচারপতি যারা আছে তাদের মনেও কিন্তু আপনি একটা আশঙ্কা সৃষ্টি করে দিলেন। এর মাধ্যমে আপনি কি কাজ করলেন? এর মাধ্যমে বিচার বিভাগকে আপনি গলা টিপে ধরলেন, অর্থাৎ তোমরাও সাবধান হও, ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এইরকম হতে পারে। এই জিনিসগুলো যদি আপনারা বিবেচনা না করেন, এবং আইনজীবী হিসাবে এই বিচার বিভাগ কিন্তু আইনজীবী হিসাবে আমার সবচেয়ে সম্পর্কিত বিষয়। আমি ফ্যামিলিতে কয়েক ঘন্টা থাকি, তার চেয়ে বেশি সময় এখানে থাকি। অতএব এই বিচার বিভাগকে যদি আমরা রক্ষা করতে না পারি, এই বিচার বিভাগের যে বর্তমান দুরবস্থা এটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের কিন্তু অবস্থা খুব ভয়াবহ হবে। এবং এখানে সবচেয়ে আইনজীবীরা অনেক অংশে দায়ী। আইনজীবীরা রাজনৈতিক বিভক্তির কারণে আজকে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু বলে না। ধরেন এসকে সিনহা সাহেবকে যখন সরানো হলো প্রধান বিচারপতি একটা রায় দেওয়ার কারণে, সে রায়, আমি তো ছিলাম লয়ার, সেই রায় দেওয়ার কারণে, ষোড়শ সংশোধনী রায় দেওয়ার কারণে সরকার অখুশি হলো। এবং কত মেকানিজম করে দেখেন, রাষ্ট্রপতিকে ডেকে 5 জনকে আলাদা করলো, তারপরে অমুককে প্রধান বিচারপতি বানাবে, অমুককে বানাবে, সবকিছু কথা বলে সবাইকে বললো, সবাই বললো আমরা বসবো না। এবং আলটিমেটলি তাকে অসুস্থ বলে দেশ থেকে তারা চলে যেতে হলো। একজন প্রধান বিচারপতি কাছে চলে হলো। আপনারা হলেন আইনজীবী, আপনাদের দায়িত্ব ছিল আপনাদেরকে এগিয়ে যাওয়া, কিন্তু আপনারা যেতে পারেন না। কেন যেতে পারেন না? কেন যারা সরকারে ছিলেন তারা মনে করছে যে সরকারের বিরুদ্ধে বললে তাদের যে পদ পদবি, তাদের যে মন্ত্রিত্ব হওয়ার ভবিষ্যতে বাসনা, তাদের যে বারের প্রেসিডেন্ট হওয়ার বাসনা, তাদের যে অ্যাটর্নি জেনারেল হওয়ার বাসনা, সেই বাসনা পূর্ণ হবে না। এবং আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এসকে সিনহা চলে যাওয়ার পরে বিচার বিভাগের অবস্থা কি হয়েছে, এবং তার পুনরাবৃত্তি আপনি করছেন এখন কিভাবে? আপনি এখানে আপনারা আইনজীবীরা দেখলাম, দেখেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছি না, আমি ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র তখনই দেখেছি পান্না ভাই, সুব্রত চৌধুরীরা আন্দোলন করছেন, সমন্বয় পরিষদের আন্দোলন, সেখানে তাদের কথা ছিল বিচারক নিয়োগের আইন করা। তা দেখেন একটা আইন করা হলো, আইনের মধ্যে একটু ত্রুটি আছে, সেটা আমিও বলেছি যে এই আইনটাকে আরো স্বচ্ছ করার জন্য অ্যাটর্নি জেনারেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বাদ দিতে হবে, বাদ দিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে নিতে হবে। কারণ অ্যাটর্নি জেনারেল গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড, অতএব সে ওখানে থাকলে গভর্নমেন্টের মেকানিজম কাজ করতে পারে, প্রভাব কাটতে পারে। কারণ আমরা তো দেখি দেশ সম্পর্কে, এই দুটাকে বাদ দেওয়ার জন্য বলছি, বাদ দিলাম না ধরেন। তারপরে তো এখানে 5 জন নিয়ে একটা কমিটি হয়েছে, তাদের রায়গুলো দেখা হচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে, এটা দিয়ে ভালো লোক পাবো না আমরা? নিশ্চয়ই আগের চেয়ে ভালো। আগে যেমন চেম্বারে ছিল, লন্ডনে ছিল, জজ বানাই দিল, চেম্বারের জুনিয়রকে জজ বানাই দিল, এইসব না। এখন তো মোটামুটি একটা স্ক্রুটিনি আসছে। সেটাকেও আবার দেখলাম গতকালকে কিছু আইনজীবী এই যারা আইন করলো, তার মধ্যে প্রধান বিচারপতিও আছে, তাদেরকেও তারা আপনার বললো যে স্বৈরাচার, ফ্যাসিস্ট দিয়ে একটা সাইনবোর্ড নিচে লাগাই দিল যে ফ্যাসিস্ট যা আইন করেছে। তা আমরা কোথায় যাবো? আপনারা কি আইনজীবী? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারার জন্য প্রতিনিয়ত ব্যস্ত হচ্ছেন, এবং আপনারা যদি এইভাবে পায়ে কুড়াল মারতে থাকেন, আপনার পা থাকবে না, আপনার পা থাকবে না। আপনি জেনে রাখুন, পায়ে কুড়াল বারবার মারলে পা অকেজো হয়ে যাবে। যে আমি আইনজীবীদের কাছে আহ্বান জানাবো, বলতে পারেন আইনজীবীদের কাছে আহ্বান জানাইলে অনেক আইনজীবী অখুশি হবে। আমি তো বারের ইলেকশন করার, ভোট চাওয়ার জন্য আপনার কথা বলি না, কাজে আমি এটা বলবো আমার ভোট দরকার নাই। আপনারা আইনজীবীরা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যদি না করেন, নিজের পায়ে যদি নিজের কুড়াল মার্কেন, বিচার বিভাগও থাকবে না, বিচার বিভাগের মানুষের আস্থাও থাকবে না, আইনজীবী হিসাবে আপনার সম্মান সমাজে থাকবে না, আপনার মর্যাদা। আজকে 30 বছর আগে আইনজীবী হিসাবে যে সম্মান আমি দেখেছি আইনজীবীদের, বা আমি এই 15-20 বছর আগেও আমি আইনজীবীদের সম্মান দেখেছি, আজকে কোথায় সে সম্মান? কেউ সম্মান দেয় না। কেন দিবে না? কারণ এখানে দেখে যে এই জিনিস জায়গাগুলো স্বচ্ছ না। আজকে বিচার বিভাগের বিচারকদের কথা বলেন, আজকে এই কোর্টে কাউকে অ্যারেস্ট করলি রিকশালা এখনো বলে দেয় কয়দিনের রিমান্ড হবে, আগেও বলে দিত। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কি পার্থক্য, কি পরিবর্তন করলেন আপনারা? একজন নাগরিক হিসেবে আমার বলার অধিকার আছে। এই অধিকারের জন্য আপনি যদি মনে করেন
যে আপনি ব্যবস্থা নেবেন, আমার বিরুদ্ধে আমাকে গুলি করবেন, আমাকে জেলে দিবেন, দেন, কোনো আপত্তি নাই, আমি প্রস্তুত আছি। আমার আর কতদিন আয়ু আছে বলেন? একটা মানুষ 67 ইয়ার্স এজ, পান্না ভাইয়ের বয়স কত, সুব্রত চৌধুরীর বয়স কত, কতদিন বাঁচবেন তারা? কি করতে চান আপনারা? আমি মনে করি এইখানে এই কথাগুলো এই কারণে বললাম, কারণ এইটা আমার ঘর। এই সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন হলো আমার এইখানে আমি বলবো, আমার এখানে আমি সর্বদা থাকি। যেখানে না বলে আমি রাস্তায় বললে তো এটা হবে না। এবং এই জন্য আপনাদের কাছে এটা বলছি, বলুন আইনজীবী বন্ধুদেরকে, নিজের পায়ে নিজে কুড়াল মারা বন্ধ করেন, নিজের পা থাকবে না। বিচার বিভাগকে রক্ষা করুন। আর বিচার বিভাগকে যদি রক্ষা করতে পারেন, তাহলে এই যে মানবাধিকার সংকটের কথা বলছেন এবং আইনি প্রতিকারের কথা বলছেন, এটা আমরা পাবো। কিন্তু আইনি প্রতিকার আজকে কিন্তু আমরা পাচ্ছি না। এই যে অনেকগুলো ঘটনা বললেন, জামিনের কথা ধরেন, মমতাজউদ্দিন মেহেদী আপনারা চিনেন, ও কি কোনো অপরাধী? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে চিনি, আমার জহুরনগরের ছাত্র সে, হ্যাঁ, পলিটিক্স করে, সবসময় পলিটিক্স করে। সেই লোকটা একটা মামলায় গ্রেপ্তার হলো। হতেই পারে, মামলা হতে পারে, তো আইন উপদেষ্টা বলেছেন যে মামলা করে পাবলিক, আমি কি করবো? ওকে, মামলা করলেন, গ্রেপ্তার হলেন, নিম্ন আদালত জামিন দিলেন না, এখানে জামিন দিলেন না, সুপ্রিম কোর্ট জামিন দিলেন না, কতদিন তাকে জেলখানে? 7 মাস। এখন কথা বললে দেখেন মমতাজউদ্দিন মেহেদী তার একটু নর্মালিটি নাই, তার সে একটু মোটামুটি একটু অ্যাবনর্মাল হয়ে গেছে। কারণ একটা আইনজীবী যদি 7 মাস জেলে থাকে, তাহলে তার নর্মাল থাকে? আর বলেন, নর্মাল থাকে না। এই অবস্থায় এটি যদি হয় বিচার বিভাগের অ্যাকশন, এটি যদি হয় ন্যায় বিচারের প্রতীক, তাহলে আমরা কি বলবো? আমাদের কথা একটাই, সেটা হলো আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আপনারা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা মনে করেন না যে আপনারা খুব ভালো থাকবেন, আপনারা খুব শান্তিতে থাকবেন। যখন বিচার বিভাগের উপরে মানুষের আস্থা থাকবে না, তখন এই মব সন্ত্রাস প্রত্যেকটা ঘরে ঘরে যাবে এবং আপনারা যারা ক্ষমতায় আছেন, আপনাদের উপরেও মব সন্ত্রাস চালু হবে। কাজে সেই জিনিসটা চিন্তা করেন। দেশকে অবিলম্বে রুল অফ লর মধ্যে নিয়ে আসুন। প্রত্যেকটা নাগরিক, সংখ্যালঘু সংখ্যাগুরু, সকলের অধিকার, বেঁচে থাকার অধিকার, আইনি অধিকার, মানবাধিকার সবগুলো প্রতিষ্ঠা করার জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, ইমিডিয়েটলি ইলেকশন দিন, জনগণের প্রতিনিধিরা এসে দেশ চালাবে। তাদের ব্যর্থ হলে আমরা আদালতে যেতে পারবো। আপনাদের তো কোনো জবাবদিহিতা নাই। আপনারা আজকে চলে গেলে আপনাদেরকে কোথায় আমরা নিয়ে আসবো? হু আর ইউ? আপনাদের এই দেশের জনগণের প্রতিনিধিত্ব না। আপনারা একটা ক্ষমতায় চয়েজের মাধ্যমে এসেছেন, আর চয়েজের মাধ্যমে এসে ডক্টর ইউনূস সাহেব, এখানে আমরা মনে করেছিলাম যে উনি খুব ভালো করবেন, কিন্তু প্রশাসন হিসেবে উনি খুব ভালো করতে পারেন নাই। কারণ হলো উনি এই যে রাজনৈতিক দলগুলো পরিবর্তন করেছে, উনি একজনকে চয়েস করে নিয়েছে, ওই ছাত্রদেরকে, ওনার নিয়োগকর্তা। আর এই যে বিএনপি 17 বছর আন্দোলন করলো, জামাত ইসলাম 17 বছর আন্দোলন করলো, ওনাদেরকে উনি ওন করলেন না। তো ওই জায়গায় উনি ভুল করেছেন এবং এরপরে উনি উপদেষ্টা বানিয়েছেন, টিক উপদেষ্টা, টিক দিয়ে উনি নিজে বলেছেন মিডিয়ায়। অর্থাৎ টিক উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, এটা সবাই বলছে। অর্থাৎ এই জায়গাটা থেকে এখনো বিবেচনা করুন, সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করুন। কারণ আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আপনার কিন্তু আন্তর্জাতিক যে অবস্থান আজকে, সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। আমরা চাই না, আপনি বাংলাদেশের বাইরে থাকলে আমরা বলতে পারবো বাংলাদেশের নোবেল লরিয়েট, কাজে সেটা কিন্তু আমরা বলতে চাই। আমরা এইটা চাই না যে বার্মায় যখন আমাদের যে অং সান সুকি, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার যে অবস্থান, এই যে রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন করলেন, হত্যা করলেন, তার কারণে তার যে জাতীয় নোবেল প্রাইজ, সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু বাংলাদেশের নোবেল প্রাইজ নিয়ে বিতর্ক আন্তর্জাতিকভাবে হোক, এটা আমরা চাই না। এদেশের অনেকে এটা করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি যখন বিদেশ থাকবেন, বিদেশে আমরা আপনাকে করাবো, আপনাকে দেখবো, তখন আমরা দেখতে চাই যে আপনার বাংলাদেশি হিসেবে আপনার অবস্থান অনেক টপে, যেটা বর্তমানে আছে। কিন্তু এইটা কিন্তু আপনার এই কর্মকাণ্ড যদি এইভাবে চলে, এটা কিন্তু থাকবে না। আপনি সতর্ক হন, আপনি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করুন, রাষ্ট্রকে তার নিয়ম অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী পরিচালনা করা নিশ্চিত করুন। আর এই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে সমস্ত নির্যাতন, নিপীড়ন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আইনি ব্যবস্থা গ্রহণ করা ছাড়া তাদের মনে এই শান্তি আসবে না, এবং তাদের মনে যদি শান্তি না থাকে, আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা অনেক বিতর্কিত হব যে বাংলাদেশে মাইনরিটির রাইট এস্টাবলিশ নাই, বাংলাদেশে রুল অফ ল নাই। এটা যদি আন্তর্জাতিকভাবে আলোচনা হয়, সেটা আমাদের জন্য কোন ফলপ্রসূ হবে না। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, দুঃখিত, ওনাদের অনেক সময় আমি নিয়ে নিচ্ছি। তো আমি আর বেশি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার বক্তব্যের মাধ্যমে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। তবে আমি যা বলেছি, আমি সচেতন মনে বলেছি, এবং আমি যেটা বলেছি সেটার থেকে যদি কেউ ভালোভাবে গ্রহণ করে কোনো কিছু করতে পারে, আমার মনে হয় নিশ্চয়ই দেশের জন্য সেটা ভালো হবে। আপনার